মুখ্যমন্ত্রী তিনি হাইকোর্টে এসছেন, একসময় তো এই মুখ্যমন্ত্রী বলতেন যে টাকা দিয়ে বিচার কেনা যায়। ওনার শাসনকালে আমরা কি দেখেছি, আমার এই চেম্বারের নিচে যে অসভ্যতামি বিচারপতির ছবি, সেটা প্রিন্ট আউট করে নিয়ে এসে পায়ে মারিয়েছেন, তার পুলিশ দাঁড়িয়ে দেখেছে এই অসভ্যতামি। চায়ের ভাত ছোড়া থেকে শুরু করে বোতল ছোড়া আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন, আপনি নিজেই এক্সপিরিয়েন্স করেছেন। তাহলে বুঝুন যে এই অসভ্যতামি মমতা ব্যানার্জি করতে দিয়েছে, এই অসভ্যতামি কোর্ট চত্বরে কে এনেছে? বিচারালয়ের বাইরে বসে পড়া, বিচারালয়ে তালা লাগিয়ে দেওয়া, বিচারপতির বাড়িতে পোস্টার মারা, আইনজীবী দুর্নীতির মামলা করছে বলে আমার চেম্বারের নিচে অসভ্যতামি করা। কে শিখিয়েছে এসব? মমতা ব্যানার্জি শিখিয়েছে। আপনি তো আগুন খেকন নেত্রী, আপনি তো অগ্নিকন্যা, আপনি যেখানে অপরাধ সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন। আজকে আপনার দলের লোক মার খাচ্ছে আপনি বলছেন, কিন্তু সেখানে যেতে পারছেন না কেন? কারণ মানুষের কাছে যাওয়ার মতো মুখ রাখেননি। আজ কর্মীরা আপনাকে পাশে পাচ্ছে না। আপনার জেতা এমএলএ এলাকায় নেই, এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ওনাকে যতদিন জেলের বাইরে রাখবে ততদিন আপনি সবটা জানতে পারবেন, ওনাকে যতদিন ততদিন আওতার বাইরে রাখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সবকিছুর অনুপ্রেরণা আছে, তিনি তো অনুপ্রেরণা দিয়েছেন, এই অন্ধকার জগৎ তৈরির অনুপ্রেরণা দিয়েছেন। সে চাকরি দুর্নীতি বলুন বা এই জেলের পিছনের অন্ধকার জগৎ তৈরি বলুন, এই অনুপ্রেরণা তো তার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই এক অন্ধকার জগৎ তৈরি, গোটা রাজ্যটাকেই তো অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছিলেন, জেলের অভ্যন্তরেও আরো বেশি অন্ধকার করেছিলেন। শুধুমাত্র সাদা খাতার শিক্ষক রয়েছে, সাদা খাতার বিডিও নেই, সাদা খাতার এসডিও নেই। মমতা ব্যানার্জির আমলে যারা চাকরি পেয়েছেন, তো পিএসসি থেকে শুরু করে ফরেস্ট সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, কিচ্ছু ছাড়েননি। এই গ্রুপ ডি চাকরি দিয়েছেন, ও কলা পাতার মতো সব বিলিয়ে গেছেন। পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে, পরীক্ষায় নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন, ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেট করে চাকরি পেয়েছেন। আপনি ভাবুন, একটা রাজ্যে পরীক্ষার পর পরীক্ষা হচ্ছে, লিস্ট বেরোচ্ছে, লিস্টে শুধু নাম বেরোচ্ছে, নাম্বার নেই। বাবা ব্রেকেজ মার্কস দিলে তোমার কি অসুবিধা? যারা পরীক্ষার্থী তারা বলছে যে আমরা পার্টিসিপেট করেছি একটি সিলেকশন প্রসেসে, পাবলিক এমপ্লয়মেন্ট, আমাদের নাম্বার দেখিয়ে দাও। সবাই দেখাবে, মমতা ব্যানার্জির অসুবিধা হতো। ওএমআর শিট যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে পাবলিশ করো, বাবা অসুবিধা মমতা ব্যানার্জির। এই প্রেসিডেন্সি শুধু জেল নয়, আরো অনেক জেলে, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলেই স্মার্টফোন শুধু না, আরো অনেক কিছুই ব্যবহৃত হয় এবং অনেক কিছু খাওয়ার জিনিসপত্র সব ঢোকে। আমি নিজে কলকাতা হাইকোর্টে একজন আইনজীবী, তিনি মালদার এক আইনজীবী, তিনি তার পারিবারিক কারণে জেলে গেছিলেন। তিনি জেলের অভ্যন্তরে গিয়ে যা দেখেছেন সেই সম্পর্ক বিষয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তিনি করেছেন। তিনি দেখেছেন যে কিভাবে জেলে একটা আলাদা একটা অন্ধকার জগৎ তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে, এবং কিভাবে জেলে এই তাদেরকে যে ফোন থেকে শুরু করে আর যা যা খেতে চান আর কি, আমি আর বিস্তৃত বর্ণনার মধ্যে যাচ্ছি না, সবকিছু অ্যাভেলেবেল যদি আপনি উপযুক্ত কাঞ্চন মূল্য দেন, উপযুক্ত পয়সা ফেলেন। এই যে অন্ধকার জগৎ তৈরি করেছিলেন না, এই অন্ধকার জগতে জেলের ওই পাঁচিরের ভেতরে, এই অন্ধকার জগতের ওটারও তদন্ত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই এক অন্ধকার জগৎ তৈরি, গোটা রাজ্যটাকেই তো অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছিলেন, জেলের অভ্যন্তরেও আরো বেশি অন্ধকার করেছিলেন। আজকে হয়তো 2 জন অফিসার সাসপেন্ড, আর 3 জন, আরো অনেকেই হবেন হয়তো ভবিষ্যতে, এবং এই চক্রের পিছনের মূল মাথা প্রত্যেককেই গ্রেপ্তার করা উচিত, এবং তাদের শুধু সাসপেন্ড করলে হবে না। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। সাসপেন্ড থাকা মানে একজন কর্মচারী 50% বেতন পাবেন, ওকে 50% বাড়িতে বসে বসে বেতন দিলে হবে না। ওর বিরুদ্ধে ডিপি ইনিশিয়েট করতে হবে, ডিপি শেষ করতে হবে, তারপরে ওর সার্ভিস টার্মিনেট করতে হবে, তবেই উপযুক্ত শাস্তি। ওই শুধুমাত্র সাসপেন্ড করলে 50% বেতন পাবেন, কিছুদিন পরে ওরা আবার ওই সাসপেনশন উইথড্রয়ালের মামলা করবে, দিয়ে তারপরে সাসপেন্ড উইথড্র হবে, তারপরে ওরা আবার রিইনস্টেটেড হবে। এটা করলে হবে না।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সবকিছুর অনুপ্রেরণা আছে, তিনি তো অনুপ্রেরণা দিয়েছেন, এই অন্ধকার জগৎ তৈরির অনুপ্রেরণা দিয়েছেন। সে চাকরি দুর্নীতি বলুন বা এই জেলের পিছনের অন্ধকার জগৎ তৈরি বলুন, এই অনুপ্রেরণা তো তার। জেলের ওনাকে স্মার্টফোন, হ্যাঁ, এ তো মানে খুব সাধারণ কথা, এটা তো খুব সাধারণ কথা। জেলের অভ্যন্তরে স্মার্টফোন বা ফোন, আরো অনেক কিছু পাওয়া যায়। আমাকে এসে সব বলেছে, যেহেতু দেখুন একজন আইনজীবী হিসেবে এই মামলা যারা জেলে গেছেন বা যারা অভিযুক্ত হয়েছেন বিভিন্ন সময় যারা গেছেন, তারা এসে যা যা অভিজ্ঞতা বলেছে তো সাংঘাতিক, ভয়ঙ্কর। স্মার্টফোন খুব সামান্য জিনিস, আরো অনেক কিছু পাওয়া যায়। আরজিকর কাণ্ডের মূল কথা ছিল যে এভিডেন্স ট্যাম্পার। আপনার প্রথম চার্জশিটে যে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলা হয়েছিল, এই এভিডেন্স ট্যাম্পার করেছিল আপনাদের মনে থাকবে কলকাতা পুলিশের একজন ওসি, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তারপরে ওই যে প্লেস অফ অকারেন্স, সেখানে ভ্যান্ডালিজম হলো, সেই তদন্ত কলকাতা পুলিশ করেছিল। সেই তদন্তের পরিণতি কি হলো? এই যে এভিডেন্স ট্যাম্পার করা হলো, এর মূল মাথা কে ছিল? এগুলো সব তদন্ত করে বের করতে হবে। ভ্যান্ডালিজমের সঙ্গে, প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজমের সঙ্গে সেই দিনের ঘটনা, ধর্ষণ, খুন, তার সম্পর্ক ছিল কিনা, সেগুলো তো সব তদন্ত করে বের করতে হবে। আর সেগুলো তদন্ত করলেই, তবেই তদন্ত করে যদি এন্ড রেজাল্ট দেওয়া যায়, তবেই বলতে পারবো যে হ্যাঁ বিচার হয়েছে। অভয়ার মা তিনি ভোটে দাঁড়িয়েছেন, আশা করব তিনি এখন শাসক দলের বিধায়ক, আশা করব তিনি সেই লড়াই জারি রাখবেন এবং এই লড়াই জারি রাখতেই হবে। তার কারণ এই অপরাধের সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট ছিলেন, এবং শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয়ে চার্জশিটে নির্দিষ্টভাবে বলা ছিল, কিন্তু তারপরে এখনো পর্যন্ত কিন্তু তার পরবর্তী রেজাল্ট পাওয়া যায়নি। তার পরবর্তী রেজাল্টের জন্য সকলেই অপেক্ষা করছেন, এবং এই বিনীত গোয়েল থেকে শুরু করে ইন্দিরা মুখার্জি, এদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তো সেই সময় প্রশ্ন উঠেছে। প্রশাসনিক পদে বসে এই ধরনের দুর্নীতি, দেখুন প্রশাসনিক পদে বসে অনেকে যে দুর্নীতি করেছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং সেই দুর্নীতির ফলে অনেকে জেলে গেছেন, অনেকে এখনো জেলের বাইরে আছেন, অনেকে তদন্তের আওতার বাইরে আছেন। তাদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে, এবং এই যে গোটা রাজ্য জুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো অ্যাসার্টেন করার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসাতে হবে। সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন থেকে যা তথ্য বেরিয়ে আসবে, তার উপর ভিত্তি করে, এই শুধুমাত্র সাদা খাতার শিক্ষক রয়েছে, সাদা খাতার বিডিও নেই, সাদা খাতার এসডিও নেই। মমতা ব্যানার্জির আমলে যারা চাকরি পেয়েছেন, তো পিএসসি থেকে শুরু করে কলেজ সার্ভিস কমিশন, ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, কিচ্ছু ছাড়েননি। এই গ্রুপ ডি চাকরি দিয়েছেন, ও কলা পাতার মতো সব বিলিয়ে গেছেন। পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে, পরীক্ষায় নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন, ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেট করে চাকরি পেয়েছেন। আপনি ভাবুন, একটা রাজ্যে পরীক্ষার পর পরীক্ষা হচ্ছে, লিস্ট বেরোচ্ছে, লিস্টে শুধু নাম বেরোচ্ছে, নাম্বার নেই। বাবা, ব্রেকেজ অফ মার্কস দিলে তোমার কি অসুবিধা? যারা পরীক্ষার্থী তারা বলছে যে আমরা পার্টিসিপেট করেছি একটি সিলেকশন প্রসেসে, পাবলিক এমপ্লয়মেন্ট, আমাদের নাম্বার দেখিয়ে দাও। সবাই দেখাবে, মমতা ব্যানার্জির অসুবিধা হতো। ওএমআর শিট যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে পাবলিশ করো, বাবা অসুবিধা মমতা ব্যানার্জির, তার সরকারের। কেন? এর জবাব তো মানুষ চেয়েছিল বলে এবং দেননি বলে তার সেই পরিণতি। শান্তনু সিনহা বিশ্বাস তো আরো অনেকেই গ্রেপ্তার হবে। শান্তনু সিনহা বিশ্বাস কেন, অপেক্ষা করুন, আরো অনেকেই গ্রেপ্তার হবে। শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘ 10 ঘন্টা টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে ইডি রেডারে, রথিন ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো অনেকেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন, তাদের গ্রেপ্তার হবেন, আদালতে চাপ বাড়বে আর কি। মুখ্যমন্ত্রী তাহলে হাইকোর্টে আসছেন কি চাপ কমাতে? না না, উনিও চাপ নেবেন নিশ্চিতভাবে, কারণ অনেকের মামলা তো লড়তে হবে আগামী দিনে। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি হাইকোর্টে এসছেন, একসময় তো এই মুখ্যমন্ত্রী বলতেন যে টাকা দিয়ে বিচার কেনা যায়।
বিধানসভার 75 বছর পূর্তি উদযাপনে এই কথা বলেছিলেন, বলার পরে হাইকোর্টে কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট হয়েছিল, ওনাকে সাবধান বাণী শুনিয়ে সেই কন্টেম্প প্রসিডিংস ড্রপ হয়েছে। উনি একসময় ওনার শাসনকালে আমরা কি দেখেছি, আমার এই চেম্বারের নিচে যে অসভ্যতামি বিচারপতির ছবি, সেটা প্রিন্ট আউট করে নিয়ে এসে পায়ে মারিয়েছেন, তার পুলিশ দাঁড়িয়ে দেখেছে এই অসভ্যতামি। চায়ের ভাত ছোড়া থেকে শুরু করে বোতল ছোড়া আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন, আপনি নিজেই এক্সপিরিয়েন্স করেছেন। তাহলে বুঝুন যে এই অসভ্যতামি মমতা ব্যানার্জি করতে দিয়েছে, এই অসভ্যতামি কোর্ট চত্বরে কে এনেছে? বিচারালয়ের বাইরে বসে পড়া, বিচারালয়ে তালা লাগিয়ে দেওয়া, বিচারপতির বাড়িতে পোস্টার মারা, আইনজীবী দুর্নীতির মামলা করছে বলে আমার চেম্বারের নিচে অসভ্যতামি করা, কে শিখিয়েছে এসব? মমতা ব্যানার্জি শিখিয়েছে। দেখুন গতকাল যে ওনাকে যে স্লোগানই দিয়ে থাকুক, আমার যন্ত্রণা হয়েছে, আমার ব্যথা লেগেছে, আমার খারাপ লেগেছে। রাজ্যের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তো এই জিনিস শুনতে হয়নি। আজও লোকে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম, আজও বিধানচন্দ্র রায়ের নাম, আজও জ্যোতি বসুর নাম লোকে সম্ভ্রমের সঙ্গে নেয়। কেন নেই? তারা সেই সম্ভ্রম আর্ন করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? তিনি 15 বছরের শাসনকালে উনি বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন, উনি অসভ্যতামি করেছেন, এই প্রতিষ্ঠানটিকে, বিচার ব্যবস্থাকে, হাইকোর্টকে কলুষিত করেছেন, বিচার ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছেন, বিচার ব্যবস্থার কর্তৃত্বকে ডিমিন করার চেষ্টা করেছেন, আর নিজে এই আজকে সেই বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে আবার ব্যবহার করতে চাইছেন। আমি বুঝতাম উনি যদি প্র্যাকটিসিং অ্যাডভোকেট হতেন, প্র্যাকটিস করতে এলেন, ভোটে হারেন জিতুন, প্র্যাকটিস করতেন, কোনো অসুবিধা নেই। ওনার দলের অনেক আইনজীবী রয়েছেন, সাংসদ আইনজীবী রয়েছেন, অনেকে রয়েছেন, তারা প্র্যাকটিসিং অ্যাডভোকেট, তারা প্র্যাকটিস করেন, এর মধ্যে নতুন কিছু নেই, উনিও আসতে পারেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে আজকে আপনি মানুষের কাছে যেতে পারছেন না, আজকে আপনার মানুষের কাছে যাওয়ার মুখ নেই, তাই কি করছেন? আজকে এই রাজনৈতিক কারণে আদালতকে ব্যবহার করছেন। মানুষের কাছে যাওয়ার মুখ থাকলে আপনি তো রাজনৈতিক নেত্রী, আপনি তো আগুন খেকন নেত্রী, আপনি তো অগ্নিকন্যা, আপনি যেখানে অপরাধ সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন। আজকে আপনার দলের লোক মার খাচ্ছে আপনি বলছেন, কিন্তু সেখানে যেতে পারছেন না কেন? কারণ মানুষের কাছে যাওয়ার মতো মুখ রাখেননি। আজ কর্মীরা আপনাকে পাশে পাচ্ছে না, আপনার জেতা এমএলএ এলাকায় নেই, এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আপনার কর্মীরা, আপনি বলছেন মার খাচ্ছে, তাই যদি খায় আপনি সেই কর্মীকে বাড়ি পৌঁছতে পারছেন না কেন? বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেন? আজকে কারণ পুলিশ দিয়ে আপনি প্রশাসন চালিয়েছিলেন, মানুষ দিয়ে না, কর্মী দিয়ে না। আজকে কর্মীরা সব বিক্ষুব্ধ কেন? রাজার মতো অ্যাটিটিউড। একটা আইপ্যাক নামে একটা বস্তু ছেড়ে দিয়েছিলেন বাজারে, আমি এক টিভি চ্যানেলে বলেছিলাম যে আইপ্যাকে ডেঞ্জারাস হবে, গণতন্ত্রকে দুর্বল করছে। আপনি ধরুন একটা সংগঠন চালাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাহায্য নিলেন, ওই পোস্টারিং করার জন্য হয়তো একটা 4টে ছেলে করলেন, হায়ার করলেন, সেটা অন্য বিষয়। আপনার দলের নীতি কি হবে, সরকার কিভাবে চলবে, একটা কর্পোরেট সংস্থা ঠিক করে দিচ্ছে। সে কি করবে? কর্পোরেট সংস্থা আসল উদ্দেশ্য কি? প্রফিট মেকিং। বাজার থেকে টাকা তুলেছে, স্বাভাবিক। রাজনীতি শুধুমাত্র প্রফিট মেকিং হয় না, মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আবেগ সব মিলেমিশে রাজনীতি হয়। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আবেগ ছিল সর্বাগ্রে, সেই জায়গায় স্থান নিল কি তোলা একটা কর্পোরেট স্ট্রাকচারের নাম করে প্রফিট মেকিং একটা বিজনেস অর্গানাইজেশনে পরিণত হয়ে গেল তৃণমূল। স্যার, এক্স আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্ত, এদের মারফত কি মূল মাথা যে রয়েছে সেগুলো সেটা তদন্তকারী সংস্থাকে তাদেরকে তদন্ত করে বের করতে হবে যে মূল মাথাকে। এভিডেন্স ট্যাম্পার করা জন্য যারা দায়ী তাদেরকে অভিযুক্ত করা, অভিযুক্ত হিসেবে তাদেরকে তদন্তের আওতাধীন করে আলটিমেট তদন্ত সম্পূর্ণ করে তাদেরকে শাস্তি দেওয়া। এটা একটা জিনিস, এটা এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয়। শুধু এভিডেন্স ট্যাম্পার যারা করেছে তো তাদেরকে শাস্তি দিলেই হবে না, ঘটনাটা ঘটিয়েছে যারা তাদেরকেও
শাস্তি দিতে হবে, সেই তদন্ত শেষ করতে হবে। ফলে সমগ্র বিষয়টি নিয়েই তদন্ত করতে হবে। তার কারণ এগুলো সব এক একটা চেন তৈরি করেছে। আপনি যদি ঘটনাক্রম দেখেন, যে ঘটনা ঘটার পরে প্লেস অফ অকারেন্সে অনেক মানুষ, সেখানে সেটা প্রোটেক্ট করার কোনো প্রকার ব্যবস্থা হলো না, অনেক মানুষ ঢুকে গেল, তারপরে কিছুদিন পরে সেখানে গিয়ে ভ্যান্ডালিজম হলো, এগুলো একটা চেন তৈরি করেছে। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে ওই ঘটনাটাকে লঘু করে দেওয়া, ঘটনার সম্পর্কে যাতে সঠিক তথ্য না বেরিয়ে আসে সেই জন্য উপযুক্ত প্রেক্ষিত তৈরি করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে। দাদা, আপনিও একজন আইনজীবী, আপনি নিশ্চয়ই অনেক বিধায়কের বাড়িও গেছেন, দেখেছেন। দিলীপ মন্ডলের বাড়ি কখনো দেখেছেন? না, কালকে যা দেখলাম সে সাংঘাতিক। দেখুন, কেউ যদি সৎ আয় করে, সে যদি সৎ পথে আয় করে, তাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা না, আপত্তি থাকবেও না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইরকম দিলীপ মন্ডল তৈরি করেছেন। কেউ জানে না আয়ের উৎস কি। ওরকম দিলীপ মন্ডল, ওরকম ওই হাওড়ার শামীম আহমেদ, আরো অনেক কিছু তৈরি হয়েছে, যে পাড়ায় পাড়ায় তৈরি করেছেন এইসব শামীম আহমেদ, দিলীপ মন্ডলদের। এর জন্য কৃতিত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য। এই কৃতিত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে বললাম, প্রফিট মেকিং অর্গানাইজেশন তৈরি করেছে, 75-25 ভাগের 25 রেখে 75 পাঠিয়েছে। এবার 25-এর ওই আপনি সুইমিং পুল দেখেছেন, 25-এর আপনি হরিণ দেখেছেন, 25-এর বাঘ দেখেছেন, 75 হরিণ, 75 বাঘ আর 75 এসকালেটর আর 75 ঝাড়বাতিকে আপনি দেখেছেন? লোকে এখন 75 ঝাড়বাতি আর এসকালেটর দেখতে চায়। এ তো 25-এর বাঘ আর হরিণ আর সুইমিং পুল দেখেছেন, কিন্তু 75 ঝাড়বাতি আর এসকালেটর কবে দেখবেন লোক? লোক সেই অপেক্ষায় আছে।